অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের যেটা চলছে সেটা হচ্ছে কচি অয়েলার ইকুয়েশন। ঠিক আছে, কচি অয়েলার ইকুয়েশনের মাইতি ঘোষের বই থেকে তো 5G এবং এক্সারসাইজের তোর 5 পর্যন্ত আমাদের হয়েছিল। তো নেক্সট 6 থেকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো দেখ। 6-এর এই অঙ্কটা আমি আগের দিনই একটা হোমওয়ার্ক দিয়েছিলাম মোস্ট প্রবাবলি, কারণ 6-এর এই অঙ্কটা কিন্তু প্রথম দিকের যে অঙ্কগুলো 5 পর্যন্ত যে রয়েছে অঙ্কগুলো তার সঙ্গে সিমিলার টাইপের। ঠিক আছে, ওটার মতো করে তোরা করতে পারছিস। আমি 6-এর বিয়ের অঙ্কটা বলছি এখানে। 6-এর বিতে যে অঙ্কটা রয়েছে এক্স স্কোয়ার d2/dx2 প্লাস 2x dy/dx minus y equals to 3x কিউব cos log x। ঠিক আছে, এরকম টাইপের দেখতে অঙ্কগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। cos log x, sin log x এই টাইপের যদি লেখা থাকে সেগুলো কিন্তু পরীক্ষা এরকম টাইপের অঙ্ক তোরা ফলো করতে পারবি। এটাকে আমরা কিভাবে সলভ করবো এই অঙ্কটাকে, তো একটা আমি ডিটেল সলিউশন প্রথম অঙ্কটা করাচ্ছি যাতে জিনিসটা রিক্যাপ হবে এবং প্রথম দিকে কি করে কি করতে হয় আরেকবার মনে পড়বে। সেটা হচ্ছে দেখ, তো এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন নাম দিয়ে দেবো। ইকুয়েশনটাকে 1 নম্বর ইকুয়েশনে আমরা x ইকুয়ালস টু e⁻z ধরবো, কারণ এটা কচি অয়েলার ইকুয়েশন। কচি অয়েলার ইকুয়েশন কি করে বুঝতে পারছি না, এক্স স্কোয়ার d2/dx2 রয়েছে, x এর সঙ্গে dy/dx রয়েছে, y এর সাথে x নেই। তো এরকম প্যাটার্নে যখন থাকে, এই তো আমরা জানি যে ডেরিভেটিভের অর্ডার যা হয় তার সঙ্গে x এর ডিগ্রিটাও যদি সেম হয় তাহলে সেটা হচ্ছে কচি অয়েলার ইকুয়েশন। এই কচি অয়েলার ইকুয়েশনে কি করতে হয় না, x ইকুয়াল টু e⁻z ধরতে হয়। তাহলে লেট আস সাবস্টিটিউট x ইকুয়ালস টু e⁻z। তাহলে x ইকুয়াল টু যদি e⁻z হয় তাহলে দিয়ে সিম্পলাই সেখান থেকে আমাদের এইটার ভ্যালু এবং এটার ভ্যালু বের করতে হবে। কি করে বের করব, তো log x ইকুয়ালস টু তাহলে কত হয়ে যাবে, log x ইকুয়ালস টু তাহলে হয়ে যাবে 1/z। তাই যে সরি, log x ইকুয়াল টু z হয়ে যাবে যদি e⁻z সমান x হয়, তাহলে log x সমান z। আবার এরকম যদি হয় তাহলে বোথ সাইড আমি ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করলে log x টা হয়ে যাবে 1/x, x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে, আর z টা হয়ে যাবে dz dx, z টা হয়ে যাচ্ছে dz dx। তাহলে therefore তাহলে dy dx টা কত হচ্ছে, dy dx can be expressed as dy dz into dz dx, চেন রুল ইউজ করলে। তাহলে dy dz যেটা আছে আছে, আর dz dx এর যে ভ্যালু সেটা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 1/x। তাহলে dy dx ইকুয়ালস টু হচ্ছে dy dz, dz হবে ইন্টু 1/x, তার মানে x ইন্টু dy dx ইকুয়ালস টু dy dz, যেটাকে আমরা আগের দিনের কনসেপ্ট অনুযায়ী কি লিখেছিলাম, সেটাকে লিখেছিলাম হচ্ছে d ড্যাশ y, ওয়্যার d ড্যাশটা কি, এই d dz টাকে আমরা d ড্যাশ বলছি। আমরা সাধারণত d dx কে d দিয়ে লিখি, ক্যাপিটাল d অপারেটর দিয়ে। তার d dz কে আমরা লিখছি এখানে d ড্যাশ দিয়ে। অনেক জায়গায় থিটা দিয়ে লেখে, সেটাও লিখতে পারি, ডেল্টা দিয়েও লিখতে পারি, কিন্তু d এর মধ্যে থাকলে জিনিসটা আমাদের করতে এবং বুঝতে সুবিধা হবে। d ড্যাশ ইজ ইকুইভ্যালেন্ট টু d dz, এটা অবশ্যই লিখে দিতে হবে। তুই কাকে কি ধরছিস, d ড্যাশটা কোনো স্ট্যান্ডার্ড নোটেশন নয়, এটার পরিবর্তে কিন্তু যে কেউ যা খুশি ব্যবহার করতে পারে। তো যা যেটা ইউজ করছি সেটা অবশ্যই পাশে মেনশন করে দিবি যে কি সেটার ইন্টারপ্রিটেশনটা কি। তাহলে x ইন্টু ডিওয়াই ডিএক্স সেটা তাহলে আমার কাছে হয়ে গেল d ড্যাশ ওয়াই। এবার আমরা করবো হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু ডি টু ওয়াই ডিএক্স টু বের করতে হবে, এক্স স্কোয়ার ইন্টু ডি টু ওয়াই ডিএক্স টু। তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু সেটা ইকুয়ালস টু কত না ডি ডিএক্স অফ ডিওয়াই ডিএক্স। এবার ডিওয়াই ডিএক্স মানে কত, এই যে এখনই করলাম 1/x ডিওয়াই ডিজেড, ডি ডিএক্স অফ 1/x ইন্টু ডিওয়াই ডিজেড
তাহলে 1/x এর ডেরিভেটিভ হবে এটা u, এটা v, তাহলে u ইন্টু u এর ডেরিভেটিভ হচ্ছে প্রথম কথা আগে, তাহলে সেটা হয়ে যাবে -1/x² ইন্টু dy dz যা আছে অ্যাজ ইট ইজ থাকলো, প্লাস দিয়ে 1/x টা সেম থেকে এটার ডেরিভেটিভ হলো কার রেসপেক্টে ddx যা আছে, ঠিক আছে। তাহলে দিস ইকুয়ালস টু তাহলে -1/x² dy dz প্লাস 1/x, এখন যেহেতু এখানে dz রয়েছে এখানে dx রয়েছে, ফলে এটাকে আমাদের চেন রুল অ্যাপ্লাই করে নিতে হবে। সেটা হচ্ছে আমি dz dx করলাম, সঙ্গে dx মানে ddz অফ dy dz করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটাকে আমরা ডবল ডেরিভেটিভ লিখে দিতে পারবো। এখানে dx ছিল, সেই dx আছে, এই dz টা ছিল না, তার পরিবর্তে এই dz নিয়ে এসে ব্যালেন্স করে দিয়েছি, কোনো অসুবিধা নেই। তাহলে আর তাহলে -1/x² dy dz প্লাস এটা কত 1/x, এখানে কি আছে dz dx এর ভ্যালু হচ্ছে 1/x, আর এটা কি, এই দুটো মিলিয়ে হয়ে যাবে d2y dz2, তাহলে কত হলো 1/x² চলে আসছে, তাহলে d2y dz2 1/x² কমন নিলে -dy dz, তাহলে কত হলো এখানে, তাহলে x² যদি ওদিকে পাঠাই তাহলে x² d2y dx2 ইজ ইকুয়ালস টু, এটাকে আমি লিখে দিতে পারি হচ্ছে একবার লিখেছি d ড্যাশ স্কোয়ার মাইনাস d ড্যাশ y, ঠিক আছে। এটা যেমন d ড্যাশ y লিখলাম কাকে, dy dz কে, dy dz যদি d ড্যাশ y হয় তাহলে d2y dz2 টা কি হবে, d ড্যাশ স্কোয়ার y, and which can be also expressed as x² d2y dx2 is equals to d dash into d dash minus 1 y, putting on y। তো এইগুলো এবার সাবস্টিটিউট করে দেবো কোথায় না, 1 নম্বর ইকুয়েশনে, তাহলে লিখে দিই সাবস্টিটিউটিং these values of x comma x into dy dx comma x square into d2y dx2 in 1 we obtain a linear differential equation এবং এটা সেটা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে কনভার্ট হয়ে যাবে উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট গিভেন বাই বলে লিখে দেবো, কি কি আসছে x² d2y dx2, ইকুয়েশনটা রয়েছে হচ্ছে x² ইন্টু d2y dx2, তাহলে x² d2y dx2 মানে হচ্ছে d ড্যাশ স্কোয়ার বা d ড্যাশ ইন্টু d ড্যাশ মাইনাস 1 অপারেটিং অন y, তারপর ছিল হচ্ছে +2x, তাহলে +2 টা নিজের মতো থাকলো, আর x ইন্টু dy dx মানে হচ্ছে d ড্যাশ y মাইনাস y রয়েছে ইকুয়ালস টু আছে 3x³ তাহলে x মানে হচ্ছে e⁻z, তার এবার কিউব, তারপরে রয়েছে হচ্ছে cos, আর log x মানে হচ্ছে দেখলি z, log x মানে কিন্তু z, এই পুরোটা সাবস্টিটিউট করতে হবে। তাহলে সাবস্টিটিউট করলে এখানে কি পাচ্ছি, একবারে গুণ কর, ওয়াইটা একবারে বাইরে রাখছি আমি, তো d ড্যাশ স্কোয়ার মাইনাস d ড্যাশ প্লাস 2 d ড্যাশ মাইনাস 1 অপারেটিং অন y ইজ ইকুয়াল টু 3 তাহলে 3z হয়ে যাবে, ez এর কিউব মানে, সঙ্গে থাকছে cos z, তাহলে পেয়ে গেলি d ড্যাশ স্কোয়ার
plus d dash minus 1 operating on y 3 to the power 3z cos z। এটা হচ্ছে অঙ্কটা। এবার এখান থেকে আমাদের সিএফপিআই করতে হবে। তো সিএফ করার জন্য আমাদের এটা ট্রায়াল সলিউশন ধরতে হবে। লেট, যেহেতু এটা ওয়াই জেড দিয়ে ইকুয়েশন হয়ে গেছে, তাহলে ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম জেড বি এ ট্রায়াল সলিউশন of the corresponding homogeneous equation of two, অর্থাৎ এই পোর্শনটাকে জিরো হিসাবে ধরে শুধুমাত্র এটার জন্য যে ট্রায়াল সলিউশনটা সেটা হচ্ছে y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম জেড প্যাটার্নে আমি ধরছি। ঠিক আছে, সেটাই নিয়ম। তো সেটা ধরে নেওয়ার পর তাহলে এখান থেকে আমরা অক্সিলারি ইকুয়েশন লিখতে পারবো। অক্সিলারি ইকুয়েশন, সেটা কি হয় অক্সিলারি ইকুয়েশনটা? তো দেয়ারফোর the auxiliary equation is ডি ড্যাশ গুলোর জায়গায় শুধু এম বসিয়ে দিতে হয়, তাহলে এম স্কোয়ার, ডি ড্যাশটা যে প্যাটার্ন রয়েছে এম গুলো সেই প্যাটার্নে থাকে, এম স্কোয়ার প্লাস এম মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। বাকি আর কিছু লিখতে হয় না। ঠিক আছে, এখান থেকে যা পাচ্ছি সেটা লিখতে হবে। এবার এটা সলিউশন বার করতে হবে, এম এর ভ্যালু বার করতে হবে। এম এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেয়ে গেছিস, এটা রিয়েল ইকুয়াল হতে পারে, রিয়েল আনইকুয়াল হতে পারে, কমপ্লেক্স রুট বেরোতে পারে, যা খুশি হতে পারে। একটা -1 +√5/2 আসছে, একটা -1 - √5/2 এটা আসছে। তো দেখতেই পাচ্ছি, এটা কোনোভাবেই ফ্যাক্টরাইজেশন ওইভাবে করা যাবে না, মানে মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে না, না, শ্রীধর আচার্য। শুধু আচার্য দিয়ে করতে হবে। তাহলে মাইনাস বি, বি বলতে এম এর কোএফিসিয়েন্ট, অর্থাৎ মাঝখানেটা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর, এটা কত এম স্কোয়ারের কোএফিসিয়েন্ট ওয়ান, এটা কত মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এ, অর্থাৎ টু ইন্টু ওয়ান। তাহলে দিস ইজ ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস ওয়ান প্লাস মাইনাস, এখানে হয়ে গেল √5 ডিভাইডেড বাই টু, অর্থাৎ কমপ্লেক্স রুট আসলো না, কিন্তু আমাদের যে রুট গুলো আসলো সেটা কিন্তু মানে করণীর মতো করে আসলো, সাডের মতো করে আসলো, অর্থাৎ -1 প্লাস √5 ডিভাইডেড বাই টু, আর -1 মাইনাস √5 ডিভাইডেড বাই টু। ঠিক আছে, তাহলে দেয়ার ফোর, তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন তাহলে কি হবে? দেয়ার ফোর the complementary function is, এরকম আমরা yc দিয়ে লিখি, সেটা কি হবে? দুটো ভিন্ন রুট কিন্তু, তার মানে c1 এবং রিয়েল রুট, কোনো কমপ্লেক্স রুট নয়, তাহলে c1 ই টু দি পাওয়ার -1 প্লাস √5 ডিভাইডেড বাই টু ইন্টু জেড প্লাস c2 ই টু দি পাওয়ার -1 মাইনাস √5 ডিভাইডেড বাই টু ইন্টু জেড। m1 জেড আর m2 জেড, এরকম ভাবে তো হয় ব্যাপারটা, যেখানে c1 and c2 are arbitrary constants ঠিক আছে, লেখালেখি একদম পুরো এরকম সুন্দর করে প্রত্যেকটা জায়গায় যা লিখতে হবে সব লিখবি, লিখে টিখে তারপর করবি যদি নাম্বার ভালো করে পেতে হয়। এবার আমরা চলে আসি পার্টিকুলার ইন্টিগ্রালের দিকটাতে। কি করে বের করবো পার্টিকুলার ইন্টিগ্রাল?
পার্টিকুলার ইন্টিগ্রাল ইজ yp, টা কত হবে 1 ডিভাইডেড বাই d ড্যাশ স্কোয়ার প্লাস d ড্যাশ মাইনাস 1। ঠিক আছে, এই যে এখানে যেটা থাকে আমরা জানি সবাই যে এখানে যেটা থাকে সেটা 1 বাই করে চলে আসবে এবং অপারেট হবে কার উপর, এই ফাংশনটার উপরে। ডান দিকে যে ফাংশনটা রয়েছে 3e⁻3z cos z এর উপর, সেটা কিন্তু অপারেট হয়ে যাবে 3e⁻z, সরি e⁻3z cos z এর উপর কিন্তু সেটা অপারেট হবে। ঠিক আছে, তো সেটা অপারেট হওয়ার পর আমরা কি পাবো, এটা যদি অপারেট করা হয় তাহলে আমরা কি পাবো? প্রথমে সবসময় কনস্ট্যান্ট থাকলে সেটা আগে চলে আসবে, স্টেপ বাই স্টেপ ভালো করে বুঝতে হবে এবার এই জায়গাটাতে। প্রথম হচ্ছে কনস্ট্যান্টটা আগে চলে আসবে, আগে আসলো ঠিক আছে, প্রথম কাজ হবে কনস্ট্যান্ট যদি থাকে সেটা আগে, সেটা নিয়ে বেশি মাথা ঘামাতে হবে না, সেটা ডাইরেক্ট আগে চলে আসবে। তারপরে যেটার কাজ হয় সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, অর্থাৎ ই এর কাজ হবে। তারপরে কিন্তু আমরা ই এর কাজটা করব। ই এর কাজটা কিভাবে করব না, ই এর পাওয়ারে যে 3z রয়েছে, z এর সঙ্গে যেহেতু 3 আছে, z এর সাথে 3 যেহেতু আছে, সেই 3 দিয়ে কিন্তু মানে d ড্যাশ গুলো d ড্যাশ প্লাস 3 হয়ে সাবস্টিটিউটেড হয়ে যাবে। d ড্যাশ ইজ রিপ্লেসড বাই d ড্যাশ প্লাস 3, যেখানে যেখানে d ড্যাশ রয়েছে সেটা কিন্তু d ড্যাশ প্লাস 3 হয়ে যাবে এবং e⁻3z টা সম্পূর্ণরূপে আগে চলে আসবে। ঠিক আছে, তাহলে কর, তাহলে 3, কেউ স্যার চাইলে 3e⁻3z টাকে একসঙ্গে নিয়ে চলে আসতে পারিস। স্যার বল। বলছি এটা ডি ড্যাশ প্লাস থ্রি, তো এই জন্যই হচ্ছে তো যে থ্রি বসিয়ে জিরো আসছে না? না, ওর জন্য হচ্ছে না। তাহলে ওটা কখন হয়, শুধু e⁻ ফাংশন থাকলে? হুম, যদি জিরো না আসতো, শুধু e⁻3z আছে এবং জিরো আসছে না, এবং জিরো আসছে না, এরকম অবস্থায় আমরা ডি ড্যাশের জায়গায় 3 বসিয়ে দিতাম। এই জায়গাটা একটু ভালো করে বুঝে রাখ সবাই। শুধু এখানে 1 ডিভাইডেড বাই কোন একটা ডি ড্যাশের ফাংশন আছে বা ডি এর ফাংশন আছে, e⁻, যে কোনো z আছে, প্রথমে এটা বসিয়ে দেখবো এখানে জিরো আসছে কিনা। যদি জিরো আসে তো ভালো কথা, তাহলে এটা বসানো যাবে না। সেক্ষেত্রে আমাদের ডি ড্যাশটাকে ডি ড্যাশ প্লাস এ করে সাবস্টিটিউট করতে হবে, যেটা এখানে করলাম। ঠিক আছে, আর যদি জিরো না আসে তাহলে ডি ড্যাশের জায়গায় ডাইরেক্ট এ বসিয়ে দেওয়া যাবে, অর্থাৎ অ্যান্সারটা হয়ে যাবে 1 বাই এফ অফ এ e⁻z, এটাই অ্যান্সার হয়ে যাবে। কিন্তু যদি e⁻z এর সাথে অন্য কিছু কস সাইন বা অন্য যে কোনো ফাংশন এক্স স্কোয়ার যা কিছু গুণ থাকে, মাল্টিপ্লাইড অবস্থায় থাকে, সেক্ষেত্রে ই এর কাজ সবসময় আগে হবে। এবং এই যে এ ব্যাপারটা সেটা যখন আমি এখানে বসাবো, তাতে জিরো আসছে কি না আসছে সেটা আমরা একদমই দেখতে যাব না। এটা শুধুমাত্র এক্সপোনেনশিয়াল ফাংশন একা থাকলে তাহলেই। যদি এর সাথে অন্য কেউ, যে কোনো কেউ থাকে, এর সাথে যে কোনো কেউ যদি থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, যে নিয়মটা এখানে করলাম, অর্থাৎ ধর অন্য একটা ফাংশন সামথিং gz রয়েছে, তো আমি ডাইরেক্ট কি করব, 1 ডিভাইড e⁻z কে আগে নিয়ে নেব এবং f এর যে d ড্যাশটা রয়েছে d ড্যাশ প্লাস a দিয়ে সাবস্টিটিউট করে দেবো, সেটা gz এর উপর অ্যাপ্লাই হবে। এখানে আমরা দেখতে চাবো না যে নিচে জিরো আসছে কি না আসছে। ঠিক আছে, এখানে কখনোই d ড্যাশের জায়গায় আমি a বসিয়ে দেবো না যদি সাথে অন্য কেউ থাকে। বোঝা গেছে? তার সাথে অন্য কেউ যখন আছে তখন শুধু তাকে নিয়ে ভাবলে তো হবে না, তার পাশে যে আছে তার কথাও ভাবতে হবে। তো সেটা যদি ভাবতে যাস, সেক্ষেত্রে তোকে কিন্তু এখানে ডাইরেক্ট যদি d ড্যাশের জায়গায় ভ্যালু বসিয়ে দিস, এখানে তো জিরো আসছিল না, কিন্তু তুই ভ্যালু বসাতেই পারতিস, কিন্তু তাতে এর উপর কপারেট হতো কি করে? এটা তো সম্পূর্ণ সংখ্যায় পরিণত হয়ে যেত তাহলে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো যাই হোক, এবার আমরা এখানে এটার কাজ এর উপর অ্যাপ্লাই করব, কিন্তু তার আগে এটাকে একটু স্কোয়ার টার ভেঙে কি করে নেব, সিম্পলিফাই করে নেব। এই চ্যাপ্টারটা করা মানে আগের চ্যাপ্টারটাও কিন্তু রিক্যাপ হয়ে যাচ্ছে, কারণ আগের চ্যাপ্টারের কনসেপ্ট দিয়ে হচ্ছে, আবার সেই সঙ্গে এই চ্যাপ্টারটা তো হচ্ছেই।
ডি ড্যাশ স্কোয়ার প্লাস, তাড়াতাড়ি বল কি হবে ভাঙলে, 2d ড্যাশ ইন্টু 3 মানে 6d ড্যাশ, আবার এখান থেকে তুই একটা ডি ড্যাশ পাবি, একবারে করছিস তাহলে 7d ড্যাশ পাচ্ছিস। প্লাস 11। এখান থেকে 9 পাচ্ছিস, এখান থেকে 3 পাচ্ছিস, মানে 12 মাইনাস 11 অপারেটিং অন কস জেড। ঠিক আছে, এইবার কজের যা প্রপার্টি সেটা কি, প্রত্যেকের প্রপার্টি যদি নাম মুখস্থ থাকে এই চ্যাপ্টার গুলো কিন্তু করাই যাবে না। ডি ড্যাশের ডি এর চ্যাপ্টার করা না গেলে এই চ্যাপ্টারতে অসুবিধা অসুবিধা হচ্ছে, এই চ্যাপ্টার পারবি না ঠিক করে। সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন বাদ দিয়ে চলে যেতে হবে, কারণ ওখানেও ডি টাই দিয়ে করতে হয়, এই মেথডেই করতে হয় সব। তাই পার্টিকুলার ইন্টিগ্রাল বার করা খুব জরুরি ওডিতে, সেটা বার করা শিখতেই হবে যেভাবেই হোক। প্রত্যেকটা কখন কি কাজ হচ্ছে সেটা আমাদের বুঝতে হবে। এবার cos z বা sin z এর ক্ষেত্রে রুলটা এক। cos z যদি থাকে z এর সঙ্গে কত আছে, z এর সাথে কি আছে কোএফিসিয়েন্টটা ভিতরে 1। 1। তো ডি ড্যাশ স্কোয়ারের জায়গায় যেখানে যেখানে ডি ড্যাশ স্কোয়ার তুই পাবি সেখানে সেখানে -1 স্কোয়ার বসবে। -1 স্কোয়ার মানে এটা না, -1 এর স্কোয়ার। এটা মানে তো তাহলে আমি আর -1 স্কোয়ার বলবো না, 1 স্কোয়ারই বলে দেবো, 1ই বলবো। ঠিক আছে, ধর 1/f(d' স্কোয়ার রয়েছে কোন একটা ফাংশন, অপারেন্ড কার উপর অপারেট হচ্ছে এজ এর উপর। তাহলে যেখানে যেখানে ডি ড্যাশ স্কোয়ার থাকবে সেখানে সেখানে -a স্কোয়ার বসবে। এটা হচ্ছে নিয়ম। তাহলে বসিয়ে দে। তাহলে মাইনাস এখানে a বলতে এখানে 1, যেহেতু z এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1, প্লাস 7d ড্যাশ, যেহেতু স্কোয়ার নয় তাই এবার এখানে বসানো যাবে না, স্কোয়ারেই বসানো যাবে একমাত্র সেটা। তাহলে 1 ডিভাইডেড বাই কত হচ্ছে, -1 স্কোয়ার মানে -1 প্লাস 11 মানে 10। তাহলে 7d ড্যাশ প্লাস 10 অপারেটিং অন কস জেড। এবার আমাদের চেষ্টা থাকবে আবার একটা ডি ড্যাশ নিয়ে আসার, ডি ড্যাশের স্কোয়ার নিয়ে আসার, তাতে করে আমি কিন্তু আবার -1 বসিয়ে জিনিসটাকে সিম্পলিফাই করতে পারবো। তার জন্য উপর নিচে +10-এ তোরা করতিস এই জিনিসগুলো, উপর নিচে প্লাস মাইনাস দিয়ে গুণ কর, মানে উপর নিচে, নিচে যদি প্লাস থাকে তোর করণী বা সার্ডের সময় যখন করেছিলি, নিচে প্লাস আছে মানে এটার মাইনাস দিয়ে নিচেও উপরও গুণ করতিস, তাই করলাম। তাহলে 7d ড্যাশ -10 ডিভাইডেড বাই, তাহলে 49, এটা কি হচ্ছে স্কোয়ার, a প্লাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় পড়ে যাচ্ছে, মানে 100 হয়ে গেল। তাহলে এবার 49 যেহেতু ডি ড্যাশ তুই পেয়ে গেলি, তাহলে ডি ড্যাশের জায়গায় আবার -1 স্কোয়ার বসছে। তাহলে উপরে যা আছে আছে 7d ড্যাশ -10 ডিভাইডেড বাই, এটা হয়ে গেল -49 -100 অর্থাৎ -149, একবারে করে দিচ্ছি। তাহলে -149 পেয়ে যাচ্ছিস, অর্থাৎ এটা থাকছে, তার সঙ্গে কি থাকছে 7d ড্যাশ -10, এই ব্যাপারটা অপারেট হচ্ছে cos z এর উপরে, অর্থাৎ এই জিনিসটা থাকছে 7d ড্যাশ -10 মানে হচ্ছে 7
এবার ডি ড্যাশ মানে হচ্ছে cos z এর উপর অ্যাপ্লাই করছি, অর্থাৎ একবার ডেরিভেটিভ হচ্ছে ডি ড্যাশ অফ cos z মানে cos z এর একবার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু z, দ্যাট ইজ মাইনাস সাইন z, আর মাইনাস 10 ইন্টু cos z যা আছে গুণ হয়ে গেল। ওকে, তো হয়তো গেল, এখানে মাইনাস যদি কমন নিস তাহলে পুরো ব্যাপারটা প্লাসে পরিণত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। ঠিক আছে, স্যার একটা এবার কোয়েশ্চেন আছে, বল। যদি এরকম ধরুন ডি ডি ড্যাশের স্কোয়ারের জায়গায় আমরা ওই যে যেটা বললেন -1 স্কোয়ারটা বসাচ্ছি, হুম যদি ধরুন ইমাজিনারি নাম্বার চলে এলো, মানে আমার m1 m2 গুলো ইমাজিনারি এসছে, তার জন্য এখানে ইমাজিনারি চলে এলো, ঠিক আছে, হুম মানে না, আইটা এমনি চলে এলো। এমনি আপনার সঙ্গে তো এখানে যোগাযোগ নেই। না মানে আমি কি বলছি শুনুন, পার্টটা এলো হচ্ছে 1 বাই, আমি একটা অঙ্কে গিয়ে এখানে আটকে গেছি, সেটা হচ্ছে 1 বাই এসছে ডি স্কোয়ার -5d + 6, আপনি একবারটি লিখুন, হুম, ডি স্কোয়ার -5d + 6 আর ইনটু এসছে e⁻²x আর sin x। এই নিয়মেই তো হবে। প্রথমে তোর কাছে e⁻²x আগে চলে আসবে, তার জন্য 1/d+2 এর হোল স্কোয়ার -5d+2 করেছি সেগুলো, +6 sin x, তাহলে e⁻²x 1/d², এখান থেকে পেয়ে যাচ্ছিস হচ্ছে 4d, -5d মানে হচ্ছে -d হুম +4 হুম +4 +6 +4 +6 মানে কত, তা তুই বল। +10 আজকে -10 এটাই মাইনাস আছে, তার মানে sin x আসছে, হুম তার মানে e⁻²x 1/d² মানে হচ্ছে তোর sin x এর সঙ্গে এখানে 1 আছে, তার মানে x ইন্টু 1, এটা -1² -d sin x, তাহলে তুই পেয়ে গেলি e⁻²x 1/, মাইনাসটা কমন নিলে d+1 পেয়ে যাচ্ছিস হুম sin x, তার মানে তুই পেয়ে ডি যাচ্ছিস। -1 দিয়ে উপর নিচে হবে। ও হুম, আচ্ছা, এবার d-1 দিয়ে উপর নিচে করলে তুই নিচে d² -1 পেয়ে যাচ্ছিস। আবার -1² এবার -2। এখানে -1 -2 চলে আসছে, মাইনাস ডি স্কোয়ারের জায়গায় বসালে তাহলে হয়ে গেল কত, e⁻²x / 2 d-1 cos অপরদিকে x sin x। - x, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মিলে গেছে। ঠিক আছে, এটা হবে। তো যেটা করেছিলাম ওটার থেকে ওটা সোজাই হয়ে গেল, d অফ sin x মানে cos x, এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ এটা অ্যান্সার আছে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, নিয়ম অনুযায়ী যেটার পর যেটা করতে হবে ঠিক সেটাই করতে হবে, যদি আগে পরে হয়ে যায় তাহলে কিন্তু অ্যান্সার মিলবে না, সঠিক হবে না, এবং মানে এমন একটা স্টেপ চলে আসবে যার পর আর কি করবি বুঝতে পারবি না। আর যদি স্টেপ বাই স্টেপ যেটার পরে সেটা করা দরকার করলে স্মুথলি নামবে। যাই হোক, যেটা বলছিলাম, এবার আমরা লাস্ট পর্যায়ে চলে এসেছি, এখানে তোর সলিউশন লিখতে হবে, দেয়ার ফোর the general solution is, জেনারেল সলিউশনটা কি না, y equals to ic প্লাস yp, yc কত, ওই বড় যে পোর্শনটা রয়েছে তাড়াতাড়ি বল আমাকে কত ছিল। এটা তো, হুম 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 তার সাথে আবার yp, অ্যান্সারটা অনেকটা বড় সলিউশনটা, 3⁻³ z ডিভাইডেড বাই 149 7 sin z
প্লাস 10 cos z। তো এবার আমরা এখানে কি করব, সব z গুলোকে সাবস্টিটিউট করতে হবে। কি দিয়ে না, z ইকুয়ালস টু হচ্ছে log x, তাহলে c1 এবার e টু দি পাওয়ার z মানে হচ্ছে x, e টু দি পাওয়ার z মানে হচ্ছে x, সেই x এর পাওয়ারে এই বড় জিনিসটা রয়েছে, তাহলে x টু দি পাওয়ার, আগের দিন এই ব্যাপারটা বলেছি অনেকবার, প্লাস c2 e টু দি c2 x টু দি পাওয়ার -1 minus √5 ডিভাইডেড বাই 2। জাস্ট এইটুকুনি কোশ্চেন চলে আসবে, ঠিক আছে? কারণ এটা মানে কি, এটা হচ্ছে ই টু দি পাওয়ার জেড, তারপর ওই বড় জিনিসটা, এবার ই টু দি পাওয়ার জেড মানে আবার এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার ওই বড় পোর্শনটা, প্লাস 3 ই টু দি পাওয়ার জেড মানে হচ্ছে তোর এক্স, তাহলে এক্স এস কিউব হয়ে গেল, ডিভাইডেড বাই কনস্ট্যান্ট যা আছে আছে। আর এখানে কি থাকলো 7 সাইন, জেড মানে আবার কি লগ এক্স, তাহলে সাইন লগ এক্স, ঠিক আছে? আমরা যদি সাবস্টিটিউশন না করে করতাম তাহলে এই সাইন কজের ভিতর দিয়ে লগ চলে আসবে, এই ব্যাপারগুলো কিন্তু আমরা বুঝতে পারতাম না, ঠিক আছে? প্রসেস গুলো সুন্দর, কিন্তু একটু লেন্থি হয় প্রসেস, মানে তোর অঙ্কগুলো, কিন্তু প্রসেস গুলো ভালো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। আচ্ছা, এটার অ্যান্সার মিলেছে তো? কঠিন যেটাই একটু বড় সড়ো কঠিন হচ্ছে সেগুলোর অ্যান্সার দেয় না, অ্যান্সার দেয়নি এটারও, ঠিক আছে? এটাই হবে। নেক্সট, আচ্ছা পরবর্তী অঙ্কে আসি। এই টাইপের অঙ্কগুলো কিন্তু এই চ্যাপ্টারের অঙ্ক খুব কম ইয়ারই আছে যেবার আসেনি, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এগুলো আসে এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক, একমাত্র ডি অপারেটর যদি একটু বড়সড় দিয়ে দেয় তো সেক্ষেত্রে অনেক সময় বাদ দেয় ইয়েটা, আদারওয়াইজ কিন্তু এটাই বেশি দেয়, কারণ এটা করলেও ওরা জানে যে কোয়েশ্চেন করতে গিয়ে তোর এটা এইখান থেকে অঙ্ক দেওয়া মানে এটাও করলো, আবার ডি অপারেটর জিনিসটা একবারে কাজ হয়ে গেল। নেক্সট অঙ্ক, তুমি 6-এর এ আর সিটা হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটা আশা করি পারা উচিত, কারণ আগের যে টাইপের অঙ্কগুলো আমি করিয়ে দিয়েছি সেখান থেকে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপরে দেখ, সাথের অঙ্কটা আমি বলছি। x² d2 by dx2 plus 2x into dy dx minus x plus 1 মানে equals to x plus 1 whole square, ঠিক আছে? সেক্ষেত্রেও আমাদের আগে যে অঙ্ক পোর্শনটুকু করেছি সেটা আমাদের করে দেখিয়ে দিতে হবে, ঠিক আছে? সেবার এটার আমি করছি না, একটা অঙ্কের জন্য আমি নতুন করে আবার বলে দিয়েছি, আগের দিনও বলা ছিল ডিটেলসে, তারপর আরেকবার বলে দিলাম কতটা আমাদের করতে হবে, এই যত অব্দি করে দিতে হবে। এই ব্যাপারটা এখানে কিন্তু আমাদের অবশ্যই লিখতে হবে, ঠিক আছে? এটা লিখে নেওয়ার পর আমরা এখানে কি করেছি না, সাবস্টিটিউট করেছি, সাবস্টিটিউট করে এখানে ইকুয়েশনটা কিরকম তৈরি হচ্ছে, এখানে তৈরি হয়ে যাচ্ছে হচ্ছে x² d2 by dx2 plus 2x dy dx আছে,
তার মানে সেটা হয়ে যাচ্ছে ডি ড্যাশ ইন্টু ডি ড্যাশ মাইনাস ওয়ান এক্স স্কোয়ার ডি টু বাই ডিএক্স টুটা অপারেটিং অন একবার ওয়াই। অঙ্কটা দেখাবে? এই তো ঠিক আছে। হয়েছে। এটাকে অঙ্কটাকে 1 নম্বর নাম দিয়ে রাখবি, মানে কোশ্চেনটা খাতায় লিখে। এবার 2x ডিভাইড ডিএক্স, অর্থাৎ 2টা 2 এর মতো থাকবে, আর x ডিভাইড ডিএক্স মানে ডি ড্যাশ ওয়াই মাইনাস 20y ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান। এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার জেড। ঠিক আছে, এই অঙ্কটা করলে ই টু দি পাওয়ার জেড এর প্রপার্টি গুলো তোদের আয়ত্তে চলে আসবে। এটা করলে কি হচ্ছে, ডি ড্যাশ স্কোয়ার মাইনাস ডি ড্যাশ প্লাস 2d ড্যাশ মাইনাস 20, আর এটাকে যদি আমি ব্রেক করি তাহলে ই টু দি পাওয়ার জেড এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার জেড ইন্টু 1, a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা প্লাস 1 স্কোয়ার। তাহলে কি হলো বল, ডি ড্যাশ স্কোয়ার প্লাস ডি ড্যাশ মাইনাস 20 অপারেটিং অন ওয়াই, টোটালে লিখে দিয়েছি একদম। ই টু দি পাওয়ার এটাকে লিখতে পারি 2z, এটা হচ্ছে 2 ইন্টু ই টু দি পাওয়ার জেড প্লাস 1। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। তারপর এখান থেকে ট্রায়াল সলিউশন ধরবো, যেভাবে যা যা লিখেছি সব কিন্তু লিখতে হবে এখানে। আমি এবার শর্টে লিখছি আগের মেথডটা অনুযায়ী। তো ট্রায়াল সলিউশন একটা ধরতে হবে ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম জেড। তারপর সেখান থেকে অক্সিলিয়ারি ইকুয়েশন লিখতে হবে। ঠিক আছে, লেখালেখি তোরা অবশ্যই পারবি, প্রথম অঙ্কের লেখা ফলো করবি, তাছাড়া আগের দিন করিয়ে দিয়েছি। সেটা হলো এম স্কোয়ার প্লাস এম, দিস ইজ ইকুয়াল টু 0। এখান থেকে বাকিটা 0 লিখতে হয়। 4 5 20, ঠিক আছে। তাহলে এম মাইনাস 4, না এম মাইনাস 4 না, কত আসবে, এম প্লাস 5 আসবে, মাইনাস 4 আসবে, তাই তো? হ্যাঁ। তাহলে পেয়ে যাচ্ছিস কত, এম এর ভ্যালু একটা মাইনাস, মানে এম এর ভ্যালু 4 আর মাইনাস 5। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন লিখে ফেল। এটা হচ্ছে ওয়াই সি ইকুয়ালস টু, তার মানে c1 রিয়েল ডিস্টিংক্ট রুট এসছে, তার মানে c1 ই টু দি পাওয়ার 4z প্লাস c2 ই টু দি পাওয়ার মাইনাস 5z। ঠিক আছে, যেখানে c1 c2 হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। তারপরে কি করবি, এইসব অঙ্কের মেন জায়গাটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করা, বাকি আর কোনো কিন্তু খুব একটা অসুবিধা হয় না। পার্টিকুলার ইন্টিগ্রালে গিয়েই ভ্যারাইটি আসে, বিভিন্ন রকম জায়গায় সিচুয়েশন তৈরি হয়। পার্টিকুলার ইন্টিগ্রালটা কি, yp ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই কি আছে, ডি ড্যাশ স্কোয়ার, তারপর প্লাস ডি ড্যাশ মাইনাস 20 অপারেটিং অন, তার উপর অপারেট করছি ই টু দি পাওয়ার 2z প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার জেড প্লাস 1 এর উপর অপারেট হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের উপর অপারেট হয়ে যাচ্ছে কিন্তু অপারেটরটা। এটা প্রথমটা কি হবে, আমি এখানে একবারে না করে আলাদা আলাদা করে করছি। কেন আলাদা করেছি সেটাও আমি বলছি, মানে বলেছিলাম একবার। ধর এটার কাজ তুই এর উপর করছিস, সেটার কাজ এর উপর করছিস, সেটার কাজ এর উপর করছিস। এখন একটা 3টে কাজ একসাথে করতে যাচ্ছিস তুই, তার মধ্যে একটা কাজ ধর প্রথম লাইনেই হয়ে গেল, কিন্তু যেহেতু তুই 3জনকে একসঙ্গে কাজ করছিস, তাই কিন্তু সে প্রথম লাইনে হয়ে গেল, সেটাকে যতক্ষণ না সবার শেষে যা শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু সেটাকেও লিখে যেতে হবে।
তারপর ধর এটা দ্বিতীয় লাইনে শেষ হয়ে গেল, এটা আর কিছু করার নেই। তো সেক্ষেত্রে কিন্তু এটা চলছে, এটা যতক্ষণ চলছে ততক্ষণ কিন্তু এগুলোকে লিখে যেতে হবে তোকে, কারণ তুই একসাথে করতে চাইছিস। আমার দরকার কি আলাদা আলাদা করে যেটার যা কাজ করে নি, করে তারপর এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে y1 ইকুয়ালস টু কত? y1 ইকুয়ালস টু হচ্ছে অপারেটিং অন e⁻²z। তো 1 ডিভাইডেড বাই e⁻e এর যে কাজ, তুই 2টা ডাইরেক্ট এখানে বসাবি, বসালে যে 0 আসে, যেহেতু এখানে শুধু ই আছে, কোনো গুণটুন কেউ নেই এখানে, ঠিক আছে? ফলত এখানে ডাইরেক্ট z এর যে কোএফিসিয়েন্ট 2 সেটা আমি এখানে d এর জায়গায় বসাবো, বসিয়ে যদি 0 না আসে তাহলে ওটাই অ্যান্সার। 0 আসলে আবার যে কাজ করতে হয়েছিল d'+2 দিয়ে সাবস্টিটিউট করে ঠরে সেটা করতে হতো, কিন্তু এখানে দেখতেই পাচ্ছি 0 আসার কোনো প্রশ্নই উঠছে না। এটা 4 + 2 6 -20 -14 চলে আসছে। -14, 1/14 e⁻²z। আর 0 এলে ডি ড্যাশের জায়গায় কি বসবে? ডি ড্যাশ প্লাস 2। সাবস্টিটিউট করতে হবে, হ্যাঁ। এবং e⁻²z টা কিন্তু আগে চলে যাবে, সেক্ষেত্রে এখানে যদি 0 আসতো, ধর বাই চান্স 0 আসছে, তো সেই অবস্থায় কি করবো না, e⁻²z কে আগে দিয়ে দেবো, 1 ডিভাইডেড বাই d'+2 তার হোল স্কোয়ার প্লাস d'+2 -20 লিখবো। কিন্তু সেটা তো আর এমনি এমনি ফাঁকা থাকবে না, এখন শুধু যেমন এটা একটা অপারেটর, সাইন যেমন একটা অপারেটর, তো শুধু সাইনের আবার কোনো ব্যাপার আছে নাকি, ততক্ষণ না এখানে কারোর উপর অপারেট হচ্ছে। তো এখানে কেউ নেই মানে একের উপর অপারেট হবে। তো এটাকে ব্রেক ট্রেক করে যা হবে, 1 কে অ্যাজ এ ই আকারে ধরতে হবে, অ্যালজেব্রাইক ফাংশন আকারে ধরতে হবে, ঠিক আছে, পলিনোমিয়াল আকারে ধরে তার যে নিয়ম সেটা করতে হবে। তো ইনভার্স করে ইনফাইনাইট সিরিজ এক্সপেনশন করে ঝামেলা করতে হবে ওখানে, ঠিক আছে? সেরকম টাইপের অঙ্ক আসছে আস্তে আস্তে। যাই হোক, দেখ এখানটাতে তোর হয়ে গেল। এবার y2, তো যেমন ধর এটা এক লাইনে হয়ে গেল, অথচ তুই যদি করতে যেতিস তো কিন্তু পরপর লিখে যেত তো ট্রেনটাকেই। 2 × e⁻z এর উপর অ্যাপ্লাই হচ্ছে, তো 2টাকে আমি আগেই রেখে দিলাম, তাহলে 1 ডিভাইডেড বাই এটা। এবার বল d'² মানে হচ্ছে মাইনাস, সরি z আছে এখানে 1 বসলে তাতেও 0 আসার কোনো প্রশ্ন নেই, 1 বসিয়ে দে, তাহলে 1² + 1, তাহলে 2 ডিভাইডেড বাই কত হচ্ছে 18 -18, তার মানে কত হলো? এবার লাস্ট একটা বাকি আছে, সেটার জন্য আমাদের ইনফাইনাইট সিরিজ এক্সপেনশনের ব্যাপারটা বুঝে নিবি ভালো করে। কনস্ট্যান্টের উপর অ্যাপ্লাই হচ্ছে মানে সেটা কিন্তু ইনফাইনাইট সিরিজ মানে একটা পলিনোমিয়াল ফাংশন। তাহলে 1 ডিভাইডেড বাই কার উপর অ্যাপ্লাই হচ্ছে? 1 এর উপর অ্যাপ্লাই হচ্ছে। এখানে নিয়ম যেটা সেটা হচ্ছে এই সংখ্যাটাকে কমন নেই, মাইনাস মানে তোর সংখ্যাটাকে যদি কমন নিয়ে নিই তাহলে আমরা পাচ্ছি কত, তোর 1/20 থেকে যাচ্ছে এখানে, আর এখানে থাকছে d'² প্লাস d' ডিভাইডেড বাই 20। এটা থাকছে কিনা বল তাড়াতাড়ি। হ্যালো, হ্যাঁ এটাই থাক। স্যার y3 স্টার্ট থেকে একবার বলুন না, আমার অডিওটা চলে গেছিল। y3 স্টার কি মানে স্টার্ট কিছু করিনি, জাস্ট এটা লিখলাম, কার উপর অপারেট হয়েছে, একের উপর অপারেট হয়েছে, লাস্টে 1 পড়েছিল দেখবে এখানে, হ্যাঁ। ঠিক আছে, একের উপর অপারেট হয়েছে।
তো একের উপর যদি অপারেট হয়, আচ্ছা এক কাজ করলে ভালো হতো, এখানে একটু মাইনাস সহই কমন নিয়ে নিলে ভালো হতো ব্যাপারটা। কমনটা মাইনাস সহ নি, এতে সুবিধা হবে করতে। তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস ঠিক আছে, এটা হবে মাইনাস সহ কমন নিলে, এটাকে আমরা উল্টে লিখতে হয়। নিয়মটা কি, এবার উল্টে লিখতে হবে এখানে। উল্টে কিভাবে লেখে, উল্টে কিভাবে লেখে, তো ইনভার্স করে লিখবো, ইনভার্স করার পর তাহলে সেটা বাইনোমিয়াল ইনফাইনাইট এক্সপেনশন হয়ে যাবে। মানে এই জায়গাটাকে ওই 1 মাইনাস এক্স বা 1 প্লাস এক্স এই ফর্মে আনতে হয়, তাই তো? এক্স হিসাবে, তার মানে এটাকে আমরা পাচ্ছি এখানে। ঠিক আছে, এবার আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে 1 মাইনাস এক্স হোল ইনভার্স, এটার এক্সপেনশনটা কি হয়, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট ডট ডট, এটা হচ্ছে ইনফাইনাইট সিরিজ এক্সপেনশনটা। টেলর সিরিজ এক্সপেনশন অফ 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1 ইজ দিস। আর যদি এটা প্লাস থাকতো, যদি এটা প্লাস থাকতো মাঝখানে, তো সেক্ষেত্রে তার ফর্মুলা হয়ে যেত, সব সেম, টার্মগুলো সেম, শুধু অল্টারনেটিং সিরিজে চলে আসতো, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার আসতো, মাইনাস এক্স কিউব আসতো অ্যান্ড সো অন। মাইনাস থাকলে সবাই প্লাস, প্লাস থাকলে মাইনাস প্লাস মাইনাস প্লাস করে বলছো। এটা মনে রাখতে হবে, নাহলে এখানে গিয়ে আবার আটকে যাবে। তাহলে বসাম, কিন্তু আমরা নেব ততটাই যতটা আমার দরকার। যেমন এককে যদি একবারই ডেরিভেটিভ করি, একবারও যদি ডেরিভেটিভ করি, সেটা কিন্তু জিরো দিয়ে দেবে, ফলে আমার কোনো ডেরিভেটিভের প্রশ্নই উঠছে না, এখানে ডেরিভেটিভ লাগবেই না। কিন্তু তাও একবার আমি লিখছি, প্লাস হবে, প্লাস এই টাইপ গুলো ভালো করে প্র্যাকটিস করতে হয়, কারণ এগুলো অনেকেই ভুল করে। ঠিক, এক্সপ্যান্ড করলে এটা আসবে, আর আসার পর আমি দেখতে পাচ্ছি যে এখানে ডেরিভেটিভ আছে, ডি ড্যাশ পি ড্যাশ আসে, মানে ডেরিভেটিভ আছে, সেগুলো যদি একের উপর ডেরিভেটিভ করে দিই তাহলে জিরো এসে যাবে, তার মানে সেটা কোনো ভ্যালু এক্সট্রা করে আমরা পাবো না। তাহলে একের জন্য একটাই যথেষ্ট, এই একটাই যথেষ্ট। ঠিক আছে, তাহলে আমার একই হবে, কারণ এটা তো ওয়ান, মানে আইডেন্টিটি অপারেটর অপারেটিং অন ওয়ান, তার মানে ওয়ানই। এটা না লিখলেও চলতো, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, তো 1/20 হবে, মাইনাস 1/20। তাহলে দে আর 4। আচ্ছা, বাকিগুলো নিলাম না কেন? আমার এত সাউন্ড প্রবলেম হচ্ছে, সব কেটে কেটে যাচ্ছে। এই মানে কেন নিলাম ওয়ানটার না, উপর কত দূর চাপাতে হবে ওই ব্যাপারটা আর একবার বলুন। আচ্ছা বলে দিচ্ছি, এখানে ধর এক্স টু দি পাওয়ার 2 রয়েছে, তাহলে ম্যাক্সিমাম 2 অর্ডার পর্যন্ত ডেরিভেটিভ নেব, অর্থাৎ এটা নিতাম, এটা নিতাম, তারপর এখান থেকে এই স্কোয়ারটাকে একটু ব্রেক করে ভেবে নিতে হতো, এই স্কোয়ারটাকে ব্রেক করলে আমি একটা ডি ড্যাশ স্কোয়ার পাবো, সেটা নিতাম। একটা পাবো হচ্ছে 2 ডি ড্যাশ স্কোয়ার, এখান থেকে এ প্লাস বি স্কোয়ার ফর্মুলা, তো তো এটাও নেওয়া যাবে না, বিকজ কিউব হয়ে যাচ্ছে, ডি ড্যাশ কিউব, তাহলে এক্স স্কোয়ারের উপর কোনো সেটা কাজ করবে না, সেটা জিরো দিয়ে দেবে। ডি ড্যাশ স্কোয়ারের যে স্কোয়ার হোল স্কোয়ার যেটা টার্ম আসতো, স্কোয়ার যে টার্মটা, সেটা ডি ড্যাশ টু দি পাওয়ার 4 হয়ে যেত, তাহলে সেটাও জিরো দিয়ে দিত। তাহলে এগুলোতে আমার দরকার নেই, আমার শুধুমাত্র যার উপর অপারেট হচ্ছে তার ডিগ্রি যত, তার থেকে বড় ডিগ্রি নেওয়া যাবে না, তত ডিগ্রি পর্যন্তই নিতে হবে টার্মগুলো। যেমন এখানে 1 মানে হচ্ছে এক্স এর ডিগ্রি হচ্ছে 0, তো 0 ডিগ্রি টার্ম একমাত্র এই আছে, বাকি সবার মধ্যে ডেরিভেটিভ আছে। ঠিক আছে, তারা যদি অপারেট করি তার উপর জিরো দিয়ে দেবে, জিরো ভ্যালু নিয়ে আমি কি করব। ঠিক আছে, বোঝা গেছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, তো ভ্যালুগুলো বসিয়ে দে, কাজ হয়ে গেছে, এবার জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ করে ফেল, যোগ কর। y1টা কত ছিল তাড়াতাড়ি বল। -1/14 টু দি পাওয়ার 2z, মাইনাস ওয়ান বাই -1/9 টু দি পাওয়ার z, তাহলে মাইনাস
আর কি আছে এটা, ব্যাস। তাহলে দেওয়ার ফোর, এগুলো প্র্যাকটিস ছাড়া কিন্তু হবে না, মনে হয় যেন এই অন্য টাইপ গুলো যেগুলো রয়েছে সেগুলো মেথড দেখে আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে, মেথড জানা থাকলেই হবে, কিন্তু এগুলোতে মানে প্রবলেম টু প্রবলেম প্রচুর ভেরি করে পার্টিকুলার ইন্টিগ্রালের জায়গাটা। দেওয়ার ফোর জেনারেল সলিউশন, ওয়াইসিটা কত ছিল? হ্যালো? y-টা ছিল c1 e to the power 4z plus c2 e to the power minus 5z। তারপর তো আইপিটা বসিয়ে দেবো। এবার জাস্ট সাবস্টিটিউট করে দে, সাবস্টিটিউট বলতে ওইরকম ভাবে তো আর কিছু নয়, জাস্ট নর্মালি c1 e টু দি পাওয়ার 4z মানে হচ্ছে x টু দি পাওয়ার 4, কারণ e টু দি পাওয়ার z মানে হচ্ছে x। তারপর c2 x টু দি পাওয়ার মাইনাস 5 মাইনাস 1/14, এটা হচ্ছে x স্কোয়ার, কারণ 2z আছে, e টু দি পাওয়ার z আছে মানে x আছে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা এর এটাই অ্যান্সার আছে। নেক্সট দেখ, আচ্ছা পরের যে প্রবলেমটা রয়েছে সেটা দেখ, আটের প্রবলেমটা d3y dx3, হোমওয়ার্ক দিয়েছিলেন, এটা করাবেন? এটা হোমওয়ার্ক দিয়েছিল। আচ্ছা ঠিক হুম। আছে, শর্টে করবো, হিংস টাইপের করছি। -4/x ঠিক আছে, এটা যদি হয় এখান থেকে আমাদের যেটা করতে হবে এক্স কিউবটাকে লসাগু করে নিতে হবে। তাহলে x³ d3y dx3 x³ দিয়ে থ্রু আউট গুণ করছি ধর, -2y ইকুয়ালস টু x³। এটাকে 1 নম্বর নাম দেবো, আগে ঠিকঠাক করে সাজানো নেই এটা। এইবার যেটা করার সেটা হচ্ছে এখানে জাস্ট যা যা করেছিলাম ওখানে সেগুলো করার পর কি পাবো সেটা দেখ। ঠিক আছে, পুরোপুরি যা যা ওখানে করা হয়েছিল সেগুলো করতে হবে, সেগুলো করে কি পাওয়া যাবে। তো আমরা জানি যে x³ d3 ওইটা মানে হচ্ছে তো d ড্যাশ ইন্টু d ড্যাশ -1 d ড্যাশ -2 -4x², এটা মানে d ড্যাশ ইন্টু d ড্যাশ -1 প্লাস 5 ইন্টু d ড্যাশ আর x³ মানে হচ্ছে e টু দি পাওয়ার 3z। ঠিক আছে, তো এবার গুণ করে দে, তাড়াতাড়ি বল গুণ করলে কি আসছে। d ড্যাশের কিউব ওটা d ড্যাশ স্কোয়ার মাইনাস d ড্যাশ ইন্টু d ড্যাশ -2
এটা পাচ্ছি। তার মানে কি হচ্ছে বল, ডি ড্যাশের কিউব মাইনাস 2 ডি ড্যাশ স্কোয়ার মাইনাস ডি ড্যাশ স্কোয়ার প্লাস 2 ডি ড্যাশ, তারপর মাইনাস 4 ডি ড্যাশ স্কোয়ার প্লাস 9 ডি ড্যাশ minus 2 operating on y equals to e to the power 3z. তাহলে কত হচ্ছে, d dash cube minus 6 d dash square, আচ্ছা minus 7 d dash square plus 11 d dash, এটা আসছে কিনা বল, এখানে ভুল হলে কিন্তু পুরোটাই ভুল হয়ে যাবে। হ্যাঁ। এটাই তো। হ্যাঁ। তো এবার এটার আমাদের ট্রায়াল সলিউশন যা যা নিয়ম সেগুলো করতে হবে। তাহলে ট্রায়াল সলিউশন y equals to e to the power mz, auxiliary equation m cube minus 7m square plus 11m minus 2 equal to 0. m এর কোন ভ্যালুর জন্য এটা 0 হয়ে যাচ্ছে সেটা দেখতে হবে। এক বসালে কত হচ্ছে, 1 মাইনাস 7 হচ্ছে, এক বসালে হচ্ছে, হচ্ছে না, এক বসালে কিন্তু হচ্ছে না। 2 বসিয়ে দেখ, m এর ভ্যালু 2 বসালে কত হচ্ছে, 8 মাইনাস 4 সাথে 28 প্লাস 22 মাইনাস 2, এসে যাচ্ছে, আসছে কিনা, আসছে, এসে যাচ্ছে। তাহলে m এর ভ্যালু 2 বসালে 0 আসছে, m এর ভ্যালু যদি 2 বসাস তাহলে 0 আসছে, তাহলে ফ্যাক্টরটা কি, m মাইনাস 2, 2টাকে এদিকে এসে m মাইনাস 2টা ফ্যাক্টর। তিনবার গুণ করতে হয়, প্রথমবারের জন্য m স্কোয়ার লিখবো, লিখলে এটা m কিউব মাইনাস 2m স্কোয়ার হয়ে যাবে, কিন্তু আমার দরকার মাইনাস 7m স্কোয়ার অর্থাৎ মাইনাস 5m স্কোয়ার আরো দরকার, তাহলে মাইনাস 5m দিয়ে গুণ কর, এই দুইটাই গুণ করলে হয়ে যাচ্ছে প্লাস 10m, কিন্তু আমার দরকার 11m, তার জন্য আরেকটা m দরকার, অর্থাৎ জাস্ট 1 দিয়ে গুণ করলেই সেটা আরেকটা m পেয়ে যাচ্ছি, এবং এই মাইনাস 2টাও কিন্তু এখানে চলে আসলো। ঠিক আছে, ভ্যানিশিং মেথডে করা হলো। তাহলে m মাইনাস 2 এটা তো মিডল টার্ম ফ্যাক্টর যাবে না, এটাকে আমাদের ইয়েতে করতে হবে। তাহলে আইদার m মাইনাস 2 ইকুয়ালস টু 0, this equals to 0, এটা 0 হলে mটা 2, আর ওটা 0 হলে mটার ভ্যালু হচ্ছে শুধু আচার্যতে করতে হবে, বিকজ এখানে মিডল টার্ম করতে পারবি না, এখানে 1 আছে, এখানে মাইনাস 5 আছে, 1 দিয়ে কখনোই মাইনাস 5 আনতে পারবি না ভেবে। তাহলে বল কি করবি, মাইনাস বি অর্থাৎ মাইনাস 5 এর আবার মাইনাস, মানে মাইনাস বি মানে 5 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 ac ডিভাইডেড বাই 2a। তার মানে কত, এটা হয়ে যাচ্ছে রুট ওভার 21 ডিভাইডেড বাই 2,
তাহলে এম এর যে সমস্ত ভ্যালুগুলো পেলাম, তিনটেই রিয়েল ভ্যালুই পেলাম, কিন্তু কি কি? দুই, একটা হচ্ছে 5 + √21/2, এই দুটো ভ্যালু পেলাম, তিনটে ভ্যালু। ঠিক আছে, এটা তো পেলে এটা পাওয়ার কথাই, পাবোই, কারণ সার্ড এবং কমপ্লেক্স নাম্বার কনজুগেট পেয়ারে আসে রুট হিসাবে। ঠিক আছে, তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন লিখে দেয়। কি হবে কমপ্লিমেন্টারি ফাংশনটা? C1 × e⁻²z এটার জন্য, প্লাস C2 × e⁻, এই পুরো জিনিসটা, আবার C3 এরকম টাইপের। এটাকে সাজিয়ে লেখা যায়, কিন্তু বেকার দরকার নেই। ঠিক আছে, সাজিয়ে লেখা বলতে চাইলে আমরা এটাকে এরকম লিখতে পারি, e⁻²z প্লাস e⁻, এই যে 5/2টা এখানেও পাওয়ার আছে, এখানেও পাওয়ার আছে, e⁻5/2z, এই ব্যাপারটাকে তুই কমন রাখতে পারিস। রেখে এখানে C2 e⁻√21/2z, এটা করতে পারিস। এবার লাস্ট হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। স্যার জেডটা তো কমন নিয়েছিলাম, আবার ব্র্যাকেটেও লিখবো? কোথায় কমন? জেড কমন নিয়ে নি, জেডটা তো এর সঙ্গে গুণ, এর সাথেও গুণ। তো এটা যখন বেরিয়ে আসবে জেড সহ বেরোলো, আবার এটাও যখন থাকবে তখন জেড সহই থাকবে। জেডটা তো দুজনের সাথেই আছে, ব্র্যাকেটে ও আছে তো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওই জন্যই বলছি এখানে কমন না নিলেও কোনো অসুবিধা নেই, উল্টো ভালোই হবে, কারণ ভুলভাল যেন না হয়। তো আইপি ইকুয়ালস টু কত হচ্ছে? 1/, কত হবে? ফাংশনটা কি ছিল? d'³ 7d'² 11d'-2, d'³ 7d'² মাইনাস ছিল না প্লাস ছিল? তাড়াতাড়ি বলতো দেখে দেখে। প্লাস 11d, এটা -7d² ছিল, আচ্ছা, এটা -2। অপারেটিং অন e⁻3z, এখন 3টা বসালে কি এখানে 0 আসবে? 3 বসালে কি 0 আসবে? ক্যালকুলেট করতে বসে পড়িস না। তোর স্বাভাবিক বুদ্ধি কি বলছে? এখান থেকেই তো এম এর ইকুয়েশনটা তৈরি হচ্ছিল, এম এর ইকুয়েশন থেকে এম এর কোনো রুট আমরা 3 পাইনি, এম এর কোনো ভ্যালু আমরা 3 পাইনি, ফলে 3 বসালে কোনোদিনও 0 আসতে পারে না। এম এর ভ্যালু 2 পেয়েছি, আর এরকম ভুলভাল দুটো পেয়েছি। তো এম এর ভ্যালু 3 কিন্তু আমরা পাইনি, যে 3 বসালে তাহলে 0 আসবে যে। ঠিক আছে, ফলে 3 অনায়াসে আমরা বসিয়ে দিতে পারবো এখানে। সাত নং 63 প্লাস 33, বল কত হচ্ছে? 60। ঠিক আছে, -5। -3 -5, therefore yc plus yb, কত হবে yc? yc এর ভ্যালু কত? c1
e to the power 2z plus e to the power 5/2 z c2 এটা তার সাথে হচ্ছে মাইনাস 1/53z e to the power 2z মানে হচ্ছে x স্কয়ার, তারপরে কত প্লাস x to the power 5/2 c2 x to the power √21 divided by 2 plus c3 x to the power minus 1/5 x কিউব। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা নেক্সট দেন পরের যে অঙ্কটা রয়েছে, এবার তোরা মেথড যেহেতু বুঝে গেছিস আমি শর্টে করবো যতটা সম্ভব। এক্স কিউব d3y dx3 d, এটা আবার d3 করতে গেল, d2y dx2 ঠিক আছে, এক্স প্লাস এক্স ইনভার্স এরকম টাইপের দিয়েছে। এটা হিংস টাইপের করে রাখছি কারণ সব সেম ভাবে করতে হবে। আগের দিনের ক্লাসে আমি d3 জন্য লিখতে হবে কি সেটা সিমিলারলি করে বলে দিয়েছিলাম, সেগুলো লিখতে হবে। লিখে d মাইনাস 1 d মাইনাস 2 এটা কিন্তু x3 থাকলে এই জিনিসটাকে ব্রেক করতে হচ্ছে, এটা আলাদা করে ব্রেক করে দেখে নিবি কত হয়েছে, আগের অঙ্কেই করে দিয়েছিলাম। সেই ব্রেকিং এর ব্যাপারটাই বসিয়ে দিতে হবে। এই যে এত অব্দি পেয়েছিলি, এটার জন্য d কিউব মাইনাস 3d স্কোয়ার প্লাস 2d একবারে বসিয়ে দিচ্ছি। এটাকে ব্রেক করে তোরা পাবি হচ্ছে d কিউব মাইনাস মাইনাস কত প্লাস 2d প্লাস 2d স্কোয়ার মাইনাস 2d। এখানে কিন্তু শুধু d যে টার্মটা সেটা কিন্তু নেই, x মানে e টু দি পাওয়ার z আর x ইনভার্স মানে e টু দি পাওয়ার মাইনাস z। ঠিক আছে, মানে cos হাইপারবোলিক z টাইপের এসে গেছে, কিন্তু সেটা আমরা সব cos হাইপারবোলিক টাইপের গুলো ইউজ করবো না, নর্মালি করবো। তাহলে কত হচ্ছে এটা, d এর কিউব মাইনাস d এর স্কোয়ার, এটা কেটে যাচ্ছে, এটা আসছে কিনা দেখে নেই। এটা এসছে। ঠিক আছে, তো এরকম যদি আসে d এর কিউব মাইনাস d স্কোয়ার প্লাস 2 অপারেটিং অন y ইকুয়ালস টু 10 e টু দি পাওয়ার z প্লাস e টু দি পাওয়ার মাইনাস z এরকম আসলো। এটা ট্রান্সলেশন সলিউশন করবি, অক্সিলারি ইকুয়েশন করলে আমরা কি পাবো, m কিউব মাইনাস m স্কোয়ার প্লাস 2 সমান 0। তাহলে m এর ভ্যালু বার কর, m এর কোন ভ্যালুর জন্য এটা 0 মানে কোন ভ্যালুর জন্য এটা কি আসছে,
0 আসছে, m এর ভ্যালু, তাহলে তুই এখানে -1 বসলে দেখ 0 আসছে, শুধু 1 কিন্তু 0 আসছে না। -1 বসা, তাহলে তুই -1 এর হোল কিউব -1 এর স্কোয়ার প্লাস 2 করলে দেখ 0 আসছে। ঠিক আছে, তার মানে m এর ভ্যালু হচ্ছে এখানে -1, m এর ভ্যালু কিন্তু -1 বসলে 0 আসছে, তাহলে ফ্যাক্টর কিন্তু m+1, -1টা ওদিকে যাবে, ফ্যাক্টরটা হচ্ছে m+1। তাহলে m+1 3 বার আসবে, তাহলে এখানে m স্কোয়ার দিয়ে গুণ কর, তাহলে চলে আসছে m³ প্লাস m স্কোয়ার, -m দিয়ে গুণ কর, কোন দুঃখে -m দিয়ে গুণ করবি, প্লাস m -2m দিয়ে গুণ কর, কারণ এখানে -m স্কোয়ার দরকার, এসছে তোর +m স্কোয়ার, সেই সাথে -2m চলে এলো, কিন্তু -2m এখানে নেই, তাহলে কাটাতে হবে, কাটানোর জন্য +2 দিয়ে করলে 2m চলে আসবে, এন্ড সেই সাথে একটা +2 কিন্তু চলে আসলো, সবটাই অ্যাডজাস্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে বল এবার কি হবে। m এর ভ্যালু কি কি পাচ্ছিস, এটা থেকে m এর ভ্যালু পাচ্ছিস -1, আর ওটা থেকে m এর ভ্যালু পাচ্ছিস হচ্ছে -b, অর্থাৎ 2 প্লাস মাইনাস √b² -4ac, এটা প্লাস, আচ্ছা মাইনাসই থাকবে, ঠিক আছে, ডিভাইডেড বাই 2a, -1 2 প্লাস, এটা কত, 7 দুগুণে 8, মানে রুটের ভিতর -4 অর্থাৎ 2i ডিভাইডেড বাই 2 প্লাস মাইনাস, তার মানে 2 গুলো কমন নিয়ে কেটে যাচ্ছে, তাহলে m এর ভ্যালু হচ্ছে -1, একটা হচ্ছে 1 প্লাস i, একটা 1 মাইনাস i, অর্থাৎ একটা রিয়েল রুট আর দুটো কমপ্লেক্স রুট। ঠিক আছে, তাহলে দেয়ারফোর CF টা তাহলে কি হবে, C1 e টু দি পাওয়ার -z -1 এর জন্য। এবার বাকি যে পোর্শনটুকু, এইটুকু, সেটার জন্য আমাদের লিখতে হয় কি, এই রিয়েল পার্টগুলোকে নিয়ে একবারে লিখতে হয় 1z, অর্থাৎ z, যদি a প্লাস ib থাকতো az হতো, তাহলে এখানে 1 আছে মানে e টু দি পাওয়ার z। তারপরে C2 cos i এর কোএফিসিয়েন্ট কত, 1, মাইনাস i এর ক্ষেত্রে এখানে মোট কথা 1 কোএফিসিয়েন্ট, তাহলে C2 cos z, এটাকেও যদি আগে পড়ে লিখে তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এইবার আমাদের দরকার যেটা, সেটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। yp টা কত, d'³ d'² প্লাস 2, d'³ তারপর এটা, তাই তো, হ্যাঁ, এর উপর অপারেট হবে। আচ্ছা, এটা নাহলে আমি একবারই করে দিচ্ছি, 10টাকে কনস্ট্যান্টটাকে বাইরে রাখলাম, একবারে করলে অসুবিধা আছেই, কারণ এখানে তোরা দেখতেই পাচ্ছিস, কি দেখতে পাচ্ছিস, e টু দি পাওয়ার -z আছে,
ই টু দি পাওয়ার মাইনাস জেড আছে, অর্থাৎ জেড এর কোএফিসিয়েন্ট -1। এখন এটা দিয়ে এম দিয়ে যে ইকুয়েশন তৈরি করেছিলাম তার কিন্তু একটা রুট -1 ছিল, ফলে এখানে বসালে কিন্তু 0 হয়ে যাবে। 0 এসে যাচ্ছে। ফলে এটার ক্ষেত্রে কিন্তু এইখানে ডাইরেক্ট আমি বসিয়ে দিতে পারবো ভ্যালুটা, এটার ক্ষেত্রে কিন্তু পারবো না, অর্থাৎ এটার কাজটা বড় হবে। অথচ এই জিনিসটা আমাকে লিখতে হবে বেকার বেকার। তো করে যখন ফেলেছি আর কাটছি না। দেখে দেখি -d'² + 2। আর শুধু তাই নয়, যেহেতু মেথড গুলো জটিল, একজনের কাজ করতে করতে যখন তুই পাশের জনেরকেও ফোকাস করবি তখন কিন্তু হুট করে ভুল হয়ে যাওয়ার চান্স থাকে। প্রবলেম অনেক জায়গাতেই আছে। আমাদের সেমিস্টার সিস্টেমে এত টাইম দেয় না যে প্রত্যেকটা মেথডকে একদম ভালো করে আয়ত্ত করে ফেলবো, মানে দেখলেই একটা 1000 টাকা একসঙ্গে করে ফেলবো সেরকম কিন্তু হয় না। ফলে নিজেদের কনসাসনেসটা নিজেদের মতো বজায় রাখতে হবে। এটা যেমন বসিয়ে দিতে পারবো, জেড এর কোএফিসিয়েন্ট 1 আছে আর ডি এর এখান থেকে কোনো রুটই আমি 1 পাইনি। উপরে দেখ, উপরে তো 1 পাইনি কোনো রুট, -1 পেয়েছি, এটা পেয়েছি, এটা পেয়েছি। তো -1 এর জন্য ওই সাবস্টিটিউশন করে করতে হবে। যাই হোক, দেখ এদিকে এখানে 1 বসিয়ে দে। ডাইরেক্ট লিখে দিন না 2। আচ্ছা, এটা 2 হবে। আর এখানে কি হচ্ছে, e⁻z এর জন্য কি করবো, e⁻z টা আগে চলে আসবে আর সাবস্টিটিউশন করতে হবে। d' কে d' -1 দিয়ে সাবস্টিটিউট হবে, z এর কোএফিসিয়েন্ট এখানে -1 আছে। এই পুরো জিনিসটা অপারেটিং অন 1। ঠিক আছে, ঠিক আছে। সিলি মিস্টেক করে অনেকে এরকমও করে যে এই জিনিসটা করলো কিন্তু e⁻z টা এখানেই থেকে গেল, তাতেও কিন্তু ভুল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা যখন হবে e⁻z আগে চলে আসবে, শুধুমাত্র 1 এর উপর ব্যাপারটা অপারেট হবে। এটা হয়ে গেল e⁻z/2, কারণ এটা কেটেই যাবে, প্লাস e⁻z। ব্রেক করে এটাকে, কত হচ্ছে দেখ, ব্রেক করে ফেল। d'³ প্লাস না -3d'², a-b² ফর্মুলা ফেল, প্লাস 3d' -1 -d'² প্লাস 2d' নিজেদের মতো করে করবি, যত ব্র্যাকেট করে করে করবি, কিন্তু প্লাস মাইনাস ভুল না হয়। তারপরে হচ্ছে -1 এটা। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এখানে কত হচ্ছে, d'³ 1। দ্বারা 0 -4d। হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ ওটা ওই পার্টটা তো 0 হচ্ছে, বাকিটা তো থাকছে। ও, d'³ d'² কটা আছে, -4d'²। তারপর বল, 5d'। কনস্ট্যান্ট টার্ম কিছু থাকছে না, ঠিক আছে। তাহলে কি হবে, 10 e⁻z ডিভাইডেড বাই 2, e⁻−0 নিজের মতো থাকছে। এইবার ব্যাপারটা বোঝ, এখানে কোনো কনস্ট্যান্ট টার্ম নেই, ডাইরেক্ট এখানে কমন নেই। কি কমন নিবি, 5d' কমন নিয়ে নে, সবচেয়ে ছোট টার্মটা কমন নিবি, ছোট অর্ডারের টার্মটা কমন নিলে তোরা পেয়ে যাচ্ছিস 1। এখানে পেয়ে যাচ্ছিস কত বল, 5' থেকে 1, তো d' চলে গেছে, তার মানে d'² -4d'। একটা d' চলে গেছে মানে এগুলো এরকম, আর 5 তো চলে গেছে মানে নিচে 5। ওটা ডাইরেক্ট লিখে দিলে হবে না? ওই একই ব্যাপার। হুম, মানে ভেতরে যদি 5d' লিখি তাহলে উপরে কিউব গুলো থাকবে, তাই তো? হ্যাঁ।
তাহলে সে কাটতেই হবে। হোল ইনভার্স অপারেটিং অন 1। এবার আমরা বেশি মাথা ঘামাচ্ছি না, আর এখানে যেহেতু 1 এর উপর অপারেট হচ্ছে তাহলে এটাকে অত ব্রেক ট্রেক করে দেখাচ্ছি না, শুধুমাত্র এই 1টাই কাজে লাগবে, এখান থেকে কিছু কাজে লাগবে না, কারণ এখানে সব ডেরিভেটিভ হয়ে রয়েছে। এখন 1 এর উপর দিলেই 0 হয়ে যাবে 1টা। এখানে 1ই থাকবে। ওয়ান বাই ডি ড্যাশ মানে ইন্টিগ্রেশন, কার ইন্টিগ্রেশন, যার উপর অপারেট হচ্ছে তার ইন্টিগ্রেশন কার রেসপেক্টে, যেহেতু ডি ড্যাশ আমরা এখানে জেড এর রেসপেক্টে। এই পার্টটাই না বারবার মিস আউট হয়ে যাচ্ছে, মানে ওই 1/d'(1) কিছু করতে ভুলেই যাচ্ছি বারবার। যা মানে তারপরে ডাইরেক্ট অ্যান্সার লিখে দিচ্ছি যেটা। হ্যাঁ, মানে ওই একটা জেড এর ওই জন্য বারবার অ্যান্সারে কমতি হুম। হচ্ছে। ঠিক আছে, এরকম টাইপের আসছে, 10টাকে মাল্টিপ্লাই করলে e⁻z/5 প্লাস z ইন্টু e⁻−z। e⁻z/5 কি 5 e⁻z। হুম, এরকম। তাহলে জেনারেল সলিউশনটা হচ্ছে yc প্লাস yp। yc টা কত ছিল? c1 তাড়াতাড়ি বল। to the power minus z e⁻−z প্লাস e⁻z কমন নিলে c2 cos z প্লাস c3 sin z। প্লাস 2z। এবার বসিয়ে দে। আমার লাগছে না তো, আমি তখন কম্পিউটারে দেখছি। e⁻z টা কত? x c2 cos z মানে হচ্ছে cos অফ log x প্লাস c3। ঠিক আছে, এই স্টেপটা কিন্তু মিস হলে নাম্বার কাটবে, কারণ অঙ্ক আমাদের জেড দিয়ে ছিল না, টোটাল অঙ্কটা জেড দিয়েই করলাম কিন্তু অঙ্ক ছিল এক্স দিয়ে। জেড মানে log x আর ওটা মানে এক্স ইনভার্স, তাহলে এক্স ইনভার্সটাকে আগে রাখি। বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, এই আর টাইপের কয়েকটা অঙ্ক দাগিয়ে প্রচুর দিন। রয়েছে। এই টাইপের অঙ্ক তো রয়েছে প্রচুর। ঠিক আছে, তারপরে যেমন আচ্ছা, 10 থেকে 14 পর্যন্ত তোদের এখন করার দরকার নেই। ঠিক আছে, 10 থেকে 14 পর্যন্ত আর এখন করতে হবে না, আবার শুরু হবে 15 থেকে। 10 থেকে 14 পর্যন্ত অঙ্কগুলো পরীক্ষাতে আসে না, ফলে ওগুলো আর করে টাইম নষ্ট করলে আপনি, কারণ 4th অর্ডারের অঙ্ক আমাদের আসে না, করলে করাই যায়, কিন্তু যেহেতু এখন তোদের টাইম নেই ফলে ওই জায়গাটা টাইম নষ্ট করে লাভ নেই। কিন্তু তারপরে আবার কিছু অঙ্ক রয়েছে 18 থেকে, যেমন 19-এর অঙ্কটা, 20-র অঙ্কগুলো, এগুলো কিন্তু আবার ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো কিন্তু আবার পরীক্ষা আসে। 18 থেকে মানে কতটা? এগুলো পুরানো ইয়ার লেখা আছে কিন্তু নতুন ইয়ারেও এসছে অনেক। ঠিক আছে, 18 থেকে আচ্ছা কত অবধি? ওইখানে তোর ইম্পর্টেন্ট ধর বলছি, দাঁড়া এক second।
হয়তো 18 থেকে, যেমন 18 বিয়ের অঙ্কটা ইম্পর্টেন্ট, তারপর তুই 20 অঙ্কগুলো করতে পারিস, মানে 18, 19, 20 এই 3টে অঙ্ক ইম্পর্টেন্ট আছে। 18, 19, 20 আর ওদিকে 17 অঙ্কটাও করা যেতে পারে। 17 অঙ্কটা 18, 19, 20 তারপর 17। গ্রুপে একটু ছবি পাঠিয়ে দিও তো। আচ্ছা, আমি এটা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এই অঙ্কগুলো একটা না করলে হবে না। আচ্ছা, আরেকটা ক্লাস লাগবে, এটা না হলে হবে না, ওখানে ওই জায়গার অঙ্কগুলো শেষ করে দেবো। ঠিক আছে, এই অঙ্ক তোদের আর বেশি প্র্যাকটিস করতে হবে এখন, এখানে বসে